কেমন লাগবে যখন দেখবেন জিনেরা দলবদ্ধভাবে খাটুলিতে করে নিয়ে যাচ্ছে জিনের লাশ, তাও আবার আপনারই চোখের সামনে। আজ আর গল্প নয়, একটা বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম আমি কাজী মুগ্ধ মৌসুম। ঘটনাটি ঘটে আমার আপন মামার সাথে। আমার মামার নাম স্বাধীন। ঘটনার স্থান কিশোরগঞ্জের তাড়াইল থানার বোরগাঁও গ্রামে। ঘটনার সময়কাল 1988, যখন প্রযুক্তি, রাস্তাঘাট, জনবসতি এখনকার মতো এতটা উন্নত ছিল না। আমার মামার আর্থিক অবস্থা ভালো না থাকায় উনি কাজ করতেন তাদের এলাকার চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যানের গরু, ছাগল ও ফসলি জমি দেখাশোনা করত আমার মামা। এসবের পাশাপাশি মামা মাঝে মধ্যে আগেরকার সময়ের যাত্রাপালাতে নায়কের চরিত্রে অভিনয় করত। এছাড়াও মামার ভালো একটা গুণ ছিল, তিনি খুব মধুর সুরে বাঁশি বাজাতে পারতেন। উনি মাঠে গরু ছেড়ে দিয়ে আপন মনে বাঁশি বাজাতেন। রাত হলেও মাঝে মধ্যে শোনা যেত মামার বাঁশির মধুর সুর। চেয়ারম্যান বাড়িতে কাজ করায় মামাকে থাকতে হতো চেয়ারম্যানের বাড়ি থেকে একটু দূরে বন্নি নামক এক বিলের কাছে। মামার সেখানে থাকার উদ্দেশ্য হল গরুগুলো ভালোভাবে লালন পালন করার পাশাপাশি ফসলি জমি দেখাশোনা করা। মূলত এই কারণে মামা ওই বিলের পাড়ে ঘর বানিয়ে থাকতেন। মামা যে বিলের পাড়ে ঘর বানিয়ে থাকতেন সেই ঘরটার পেছনে ছিল একটা হিজল গাছ। গ্রামের অনেকে বলাবলি করত ওই হিজল গাছে নাকি পরী থাকে। অনেকে নাকি অনেকবার দেখেছে। এসব শুনেও মামা তেমন পাত্তা দিতেন না, কারণ তিনি অনেক সাহসী ছিলেন। যাই হোক, এভাবে কাটতে থাকে দিন। একদিন হয় কি, মামাকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। মামাকে খুঁজে না পেয়ে আমার নানি, উনি তো বেশ চিন্তিত হয়ে কান্নাকাটি শুরু করেন। নানির কান্নায় অনেকজন মিলে মামাকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর মামাকে খুঁজে পান সেই বিলের পাড়ে জ্ঞান হারানো অবস্থায়। মামাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসার পর মামার যখন জ্ঞান ফেরে, তখন মামাকে সবাই জিজ্ঞেস করে, কিরে, তোর কি হয়েছিল? মামা বলেন, আমি কিছু জানি না, তবে আমার মনে হয় আমি যেখানে থাকি সেখানে একটা হিজল গাছ আছে। ওই হিজল গাছের পরীটা আমাকে কিছু করছে। মামার মুখে এসব শুনে নানি সহ আশেপাশের সবাই ভয় পেয়ে যান আর চিন্তা করেন একজন কবিরাজকে নিয়ে আসবে। এদিকে কবিরাজ নিয়ে আসবে মামাকে পরী ধরেছে। এসব কথা গ্রামের সবার মাঝে ছড়িয়ে যায়। সবাই অপেক্ষা করতে থাকে কবিরাজ কখন আসবে আর কি তথ্য দেবে। তো যে কথা সেই কাজ। পরের দিন মামাদের বাড়িতে একজন কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ মামাদের বাড়িতে এসে মামাকে সামনে বসিয়ে রুকিয়ার মাধ্যমে সেই পরীকে মামার শরীরে হাজির করান। পরীকে মামার শরীরে হাজির করায় সেই পরী মামার কণ্ঠে কথা বলতে থাকেন। তবে কণ্ঠটা কেমন যেন ঠিক মামার কণ্ঠের মতো না, একটু মেয়েলি কণ্ঠ। এদিকে পরী মামার শরীরে ভর করায় কবিরাজ একটু মোটা কণ্ঠে পরীকে জিজ্ঞেস করলেন, তুমি কেন একে ধরেছ? কেন এর শরীর ভর করেছ? নদীর পাড়ে ফেলে রেখেছ? কবিরাজের কথার জবাবে সেই পরী বলে উঠলেন, আমি ওকে পছন্দ করি। আমি মূলত থাকি ও যেখানে থাকে তার পেছনে একটা হিজল গাছ আছে, আমি সেখানে থাকি। ওকে আমার ভালো লাগে। ওর বাঁশির সুর শুনে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে আমার দেশে নিয়ে যাব। পরীর মুখে কথাগুলো শুনে কবিরাজ বলেন, ভালো লাগলে কি নিয়ে যেতে হবে নাকি? তুমি এই ছেলেটাকে ছেড়ে চলে যাও। কবিরাজের কথায় পরী কোনোভাবে মামাকে ছেড়ে যেতে রাজি হয় না। এদিকে কবিরাজ ও নাছর বান্দা। কবিরাজ নানাভাবে পরীকে ভয় দেখাতে থাকে। এভাবে পরী ও কবিরাজের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সেই পরীটা মামাকে একটা শর্তে ছেড়ে যেতে রাজি হন। পরী বলেন, তাকে একটা কালো খাসি ও একজোড়া কবুতর দিতে হবে, তাহলে সে মামাকে ছেড়ে চলে যাবে। পরীর এমন শর্তে কবিরাজও রাজি হয়ে যান। আর পরীর কথা মতো পরের দিন রাতের বেলা একটা কালো খাসি আর একজোড়া কবুতর ওই বিলের পাড়ে ফাঁকা একটা জায়গায় রেখে আসে। এরপর থেকে এই পরী আর কোনো সমস্যা করেনি। মামাও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। মামার সাথে এমন ঘটনা ঘটার পর নানির অনুরোধে মামা চেয়ারম্যান বাড়ির কাজ করা ছেড়ে দেন। মামা চেয়ারম্যান বাড়ির কাজ ছেড়ে দেবার কয়েকদিন পর পাশের গ্রামের এক প্রভাবশালী মানুষের পুকুর দেখাশোনার কাজ নেন। পুকুরটা বিশাল বড়। মামা সেই পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য রাতে সেই পুকুর পাড়ের এক কোণে একটা ছোট খুপড়ির মতো ঘরে থাকতেন। পুকুরটা যে মামা একা পাহারা দিতেন তেমনটা কিন্তু না, মামা ও আরেকজন ছিলেন। পুকুরটা বিশাল বড় হওয়ায় দুজন পুকুরের দুই দিকে থাকতেন আর রাত হলে পাহারা দিতেন। মামা ওই পুকুর পাহারা দেয়ায় রোজ রাতে বাড়িতে এসে খাবার নিয়ে যেত, আর যখন ক্ষুধা লাগতো তখন খেত। তো তেমনি এক রাতে, রাত তখন বেশি না, 8টা কি 9টা এরকম একটা সময় মামা বাড়ি থেকে খাবার নিয়ে পুকুর পাড়ের দিকে আসতে থাকেন। ইতিমধ্যে মামা হঠাৎ তার সামনে দেখতে পান
সাদা রঙের একটা মুরগি ও তার কয়েকটা বাচ্চা। সবগুলো সাদা রঙের। অন্ধকারে মামা মোরগ ও তার বাচ্চাগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। মামা মুরগিগুলোকে দেখে মনে মনে বলে ওঠেন, আরে এত রাতে মুরগি আর মুরগির বাচ্চাগুলো এখানে কেন? এই ভেবে মামা ওই মুরগি আর বাচ্চাগুলোকে ধরতে যান, কিন্তু অবাক করা বিষয় হলো মামা বাচ্চাগুলো আর মুরগি কোনোটাকে ধরতে পারেন না। মামা মুরগিগুলোকে যতই ধরার জন্য সামনে যান আর মুরগিগুলো সামনে এগোতে থাকেন। এমন অবস্থায় সামনে একটা বাড়ির পাশে গিয়ে মামা খেয়াল করেন মুরগিগুলোকে আর দেখা যাচ্ছে না। আরে হঠাৎ করে কোথায় গেল? এই ভেবে মামা পাশের বাড়িটাতে ঢুকে ওনাদের সব ঘটনা খুলে বলেন। মামা ওদের বলেন, মুরগিগুলো কি আপনাদের নাকি? মামার মুখে এসব কথা শুনে সেই বাড়িওয়ালা মামাকে বলেন, শোনো স্বাধীন, তুমি তো রাত করে এই পুকুরের মাছ পাহারা দাও, এখানে তুমি এরকম অনেক কিছুই দেখতে পাবা, এসব স্বাভাবিক কিছু না। তুমি এরপর এরকম কিছু দেখলে না দেখার ভান করবে এবং সাবধানে থাকবে। বাড়িওয়ালার মুখে কথাগুলো শুনে মামা এতক্ষণে বুঝতে পারেন এতক্ষণ মুরগি ভেবে যেগুলোকে দেখেছেন সেগুলো আসলে সাধারণ কোনো মুরগি নয়। যাই হোক, মামা আর সেখানে দেরি না করে খাবারগুলো নিয়ে পুকুর পাড়ের দিকে আসতে থাকেন। মামার হাতে অবশ্য লাইট ছিল, তো মামা খাবার নিয়ে আসছেন। ইতিমধ্যে আবার মামা খেয়াল করেন তার পেছন পেছন একটা কুকুর হেঁটে আসছে। কুকুরটাকে দেখে মামা তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু কুকুরটা কোনোভাবে পিছু ছাড়ে না। মামা থেমে গেলে কুকুরটাও থেমে যায়। মামা হাঁটতে থাকলে কুকুরটাও হাঁটে। এমন অবস্থায় মামা আর পেছনে না তাকিয়ে পুকুর পাড়ে তার যে ঘর আছে সেখানে চলে আসেন। সেই ঘরে আসার পর মামা দেখেন কুকুরটা তখনও বাইরে দাঁড়িয়ে আছে। কুকুরটাকে বাইরে দেখে মামার একটু মায়া হলো। মামা পাতিলে করে একটু খাবার ওই কুকুরটাকে খেতে দেন, আর মামা সেই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত মামার হঠাৎ ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। মামা শুনতে পান কয়েকজন লোক একসাথে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আওয়াজ শুনে মামার ঘুম ভেঙে যাওয়ায় মামা তার ঘরের ফাঁক দিয়ে বাইরের রাস্তার দিকে তাকান। বাইরের রাস্তার দিকে তাকাতেই মামা দেখেন কয়েকজন উঁচা লম্বা সাদা জুব্বা পরা লোক একটা খাটুলিতে করে একটা লাশ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন দৃশ্য দেখে মামা মনে মনে ভাবে হয়তো কেউ মারা গেছে, কিন্তু লাশ তাদের গ্রামের কবরস্থান রেখে পাশের গ্রামের কবরস্থানের দিকে যাচ্ছে কেন? এরকম চিন্তা করতে করতে মামা ভয়ঙ্কর একটা জিনিস খেয়াল করেন। মামা দেখেন সাদা জুব্বা পরা সেই মানুষগুলো সাধারণ কোনো মানুষের মতো না, সাধারণ মানুষের থেকে অনেক বড়। এরকম দৃশ্য দেখে মামা বুঝতে পারেন এগুলো সাধারণ কোনো মানুষ না, এগুলো নিশ্চয়ই জিন জাতির মধ্যে কিছু। এগুলো ভাবতে ভাবতে মামা কোনো আওয়াজ না করে একদম নিশ্চুপ হয়ে শুয়ে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ পর মামা দেখেন ওই সাদা জুব্বা পরা অবয়বগুলো আস্তে আস্তে দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। অবয়বগুলোকে দেখতে না পেয়ে মামা লাইট হাতে নিয়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে পুকুরের ওই পাশে যে আরেকজন পাহারাদার আছে ওর দিকে লাইট মারেন আর লাইট দিয়ে ইশারা করে কাছে ডাকেন। মামার ইশারায় উনি মামার কাছে আসেন। উনি আবার কথা বলতে পারতেন না, বোবা ছিলেন। উনি কাছে আসার পর মামা ইশারা দিয়ে ওনাকে বললেন, উনিও কি মামার মতো লম্বা সাদা জুব্বা পরা অবয়বগুলোকে দেখেছে কিনা। মামার কথায় উনি ইশারা দিয়ে মামাকে বুঝিয়ে দিলেন, হ্যাঁ উনিও এই ব্যাপারটা দেখেছেন। ওই বোবা লোকটা মামাকে ইশারায় এটাও বোঝান এরকম উনি মাঝে মধ্যেই দেখেন। এগুলো দেখে যেন ভয় না পান কখনো। যাই হোক, বোবার কথায় মামা আবারও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। এই ঘটনার পরের দিন মামার সাথে অবাক করা একটা ঘটনা ঘটে। মামার একটা পা হঠাৎ করে ব্যথা করতে থাকে। এতটা ব্যথা ও জ্বালা যন্ত্রণা যে মামা হাঁটতে পারতেন না। মামার এরকম অবস্থায় উনাকে নিয়ে ডাক্তার দেখানো হয়, কিন্তু মামার পায়ের কোনো উন্নতি হয় না। অনেক জায়গায় অনেক চিকিৎসার পর মামা যখন সুস্থ হন না, তখন নানি মামাকে নিয়ে নগরকুল নামে একটা গ্রাম আছে, যেটা আমার মামার গ্রাম থেকে বেশি দূরে না। তো সেই গ্রামে সুকুমার নামে একজন কবিরাজের কাছে নিয়ে যান। ওই এলাকায় সুকুমার কবিরাজের অনেক নাম ডাক। নানি মামাকে ওই সুকুমার কবিরাজের কাছে নিয়ে যাওয়ায় সেই কবিরাজ মামাকে ঝাড়ফুঁক করে দেন আর মামার পায়ে মালিশ করার জন্য একটা তেল দেন। সবাইকে বলে রাখি, এটা সাধারণ কোনো তেল না। তেলটা আমি নিজে দেখেছি। এই তেলের বোতলের মুখ যদি খুলে রাখা হয় তাহলে বাতাসে তেলগুলো মিলে যেতে থাকে। যাই হোক, সুকুমার কবিরাজের কাছ থেকে তেল নিয়ে আসার পর মামা সেটা ব্যবহার করতে থাকেন আর বেশ কিছুদিন পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। মামা সুস্থ হবার পর নানা ও নানি মামাকে বলেন, তোর আর রাত করে কোথাও কাজ করতে হবে না, তুই বাবা আমাদের একটাই ছেলে, তুই বাড়িতে থাক। দরকার হয় দিনের বেলা মানুষের জমিতে কাজ করে খাবি,
তবুও তোকে আমরা রাতে কোথাও কাজ করতে দিব না। নানা ও নানির কথায় মামা পাশের গ্রামের সেই প্রভাবশালী ব্যক্তির রাত করে পুকুর দেখাশোনার কাজটা ছেড়ে দেন। কাজটা ছেড়ে দেবার পর মামাদের একটা গরু ছিল। মা সেই গরুটা দেখাশোনা করত আর পাশাপাশি কাজ করত। মামার সাথে ঘটনাগুলো ঘটা এখানেই শেষ হলেও পারত, কিন্তু জিন পরি ও অদৃশ্য কিছু যেন মামার পিছুই ছাড়ছে না। মামা অন্য কাজের পাশাপাশি তার লাল রঙের একটা ষাঁড় গরু ছিল। সেই গরুটাকে লালন পালন করত আর সন্ধ্যা ও শেষ রাতে সেই গরুটার জন্য ঘাস কাটত। আপনারা হয়তো ভাবছেন দিনের বেলা রেখে সন্ধ্যা ও শেষ রাতের দিকে কেন ঘাস কাটতে যেতেন। মূলত মামা চুরি করে ঘাস কাটতেন। অনেকেই তাদের ক্ষেতের মধ্যে ঘাস লাগাতেন। মামা ওই ঘাসগুলো সন্ধ্যা ও শেষ রাতের দিকে কেটে এনে গরুকে খাওয়াতেন। তো তেমনি এক সন্ধ্যায় মামা ঘাস কাটার জন্য জঙ্গলের পাশে একটা ক্ষেতের মধ্যে যান। সেখানে যাবার পর মামা ঘাস কেটে যখন বাড়ির দিকে আসতে যাবেন, ঠিক তখনই মামা দেখলেন বউ সাজে একটা মেয়ে মুখে ঘোমটা দিয়ে জমির আইল দিয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছে। মামা বউটাকে দেখে মনে মনে ভাবলেন, এটা কার বাড়ির বউ? এই সন্ধ্যার সময় কই যায়? আবার ভাবে হয়তো ঝগড়া টগড়া লেগেছে আর রাগ করে চলে যাচ্ছে। কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না কেন? আর মেয়েটা জঙ্গলের দিকে যাচ্ছে কেন? এই ভেবে মামা মেয়েটার পিছু পিছু হাঁটতে থাকেন আর পেছন থেকে ডাকতে থাকেন। মামার ডাকে মেয়েটা থামছেও না, ডাকে সাড়াও দিচ্ছে না। এমন অবস্থায় মামা খেয়াল করেন মেয়েটা জঙ্গলের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে মামা বুঝতে পারেন ব্যাপারটা কোনো স্বাভাবিক বিষয় না, এখানে আর থাকা ঠিক হবে না। তাই মামা ঘাসের বস্তা নিয়ে দ্রুত বাড়িতে চলে আসেন। মামা বাড়িতে আসার পর সে রাতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় পরের দিন রাতে। রাত তখন 1টা কি 2টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে যাওয়ায় মামা মনে মনে ভাবেন, আরে আজ বুঝি ভোর হয়ে গেল, যাই তাড়াতাড়ি গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি, সকাল হলে আবার অনেকেই দেখে ফেলবে। তো কথা মতো মামা মধ্যরাতকে ভোর ভেবে সে মধ্যরাতে বেরিয়ে পড়েন ঘাস কাটার জন্য। তার হাতে কোনো খড়িও ছিল না। মামা বাহিরে গিয়ে রোজ দিনের মতো ঘাস কাটলেন। তখনও কোনো সমস্যা হলো না। মামা যখন ঘাস নিয়ে বাড়িতে আসবে, উনি যখন বাড়ির কাছাকাছি, তখন মামা দেখেন তার সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিশাল একটা অবয়ব। অবয়বটা এত বিশাল যে মামা দেখেন তার একটা পা রাস্তার একদিকে, আরেকটা পা রাস্তার অন্যদিকে। এত বিশাল একটা অবয়ব দেখে মামার শরীর যেন বরফ হয়ে গেছে। না পারছে দৌড়াতে, না পারছে চিৎকার করতে। মামার এমন অবস্থায় উনি ধপাস করে মাটিতে পড়ে যান আর গোঙাতে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ গোঙানোর পর মামার গোঙানির আওয়াজ পেয়ে নানা ও নানি এরা দৌড়ে বাহিরে বেরিয়ে আসেন। নানা ও নানি তখনও জানত না এটা তাদের ছেলে। বাহিরে আসার পর জানতে পারেন এটা মামা। মামার এমন অবস্থা দেখে মামাকে ধরে রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে যাওয়ার পর মামার শরীরে ভীষণ জ্বর আসে। মামা রুমে গিয়ে নানা ও নানিকে সব ঘটনা খুলে বলেন। এই ঘটনার পর মামার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। মামা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। এরপর থেকে মামা আর কখনো কোনোদিন রাত করে কোথাও যেতেন না। এই ঘটনাগুলো আমার মামার মুখ থেকে শোনা। আমার মামা এখনো বেঁচে আছে। মামার জন্য দোয়া করবেন সবাই। আর ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত। একটি শান্তিপূর্ণ গ্রাম, নাম চিতাপুর। অনেক বছর আগে ব্রিটিশদের যুগে সেখানে গণহারে চিতার আগুনে মানুষকে পুড়িয়ে মারা হতো। সেই থেকে সেই জায়গার নাম রাখা হয় চিতাপুর। গ্রামে যেখানে প্রায় শতাধিক বছর ধরে কোনো ধরনের ঘটনা ঘটেনি, গ্রামবাসীরা শান্ত ও সুখী ছিল। কিন্তু একদিন গ্রামে আগমন ঘটে এক রহস্যময় বিদেশি পর্যটকের, যার নাম জন। জন গ্রামে আসার পর থেকেই গ্রামের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। প্রতিদিন নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাছের অস্বাভাবিক আচরণ, রাতে অদৃশ্য শক্তির উপস্থিতি, জীবজন্তুর অস্বাভাবিক শব্দ, দূর থেকে ভেসে আসা শব্দ এবং গ্রামের মানুষজনের মাঝে অস্থিরতা। চিতাপুর একটি শান্ত এবং সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা তাদের সাদা সিধা জীবন যাপন এবং কৃষি কাজে ব্যস্ত থাকে। গ্রামে প্রকৃতির সৌন্দর্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলা হয়। কিন্তু একদিন চিতাপুর গ্রামবাসীদের জীবন এক ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়।
যা ছিল এক মাছ খেকো পিশাচ জিনের দখলে। এই মাছ খেকো পিশাচ জিন ছিল এক ধরনের অশুভ আত্মা, যা সাধারণত জলাশয় বা মাছের অভয়ারণ্যের আশেপাশে বাস করে। তার প্রধান বৈশিষ্ট্য ছিল মাছের প্রতি গভীর আকর্ষণ এবং মানুষদের মধ্যে ভীতি ছড়ানো। চিতাপুর গ্রামের পাশে একটি বড় পুকুর ছিল, যেখানে প্রচুর মাছ বাস করত। সেই পুকুর ছিল গ্রামবাসীদের প্রধান মৎস্য উৎস এবং তাদের জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। একদিন পুকুরের পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করে এবং মাছের সংখ্যা কমতে থাকে। প্রথমে গ্রামবাসীরা বিষয়টিকে প্রকৃতির কোনো অস্বাভাবিক পরিবর্তন বলে মনে করেছিল, কিন্তু দ্রুত তারা বুঝতে পারল যে এই সংকটের পেছনে কিছু অন্য রহস্যময় ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের মধ্যে গুজব উঠতে শুরু করল যে পুকুরে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। গ্রামে বেশিরভাগ মানুষের ছিল পুকুর ভরা মাছ, কিন্তু দিন দিন সে মাছগুলোর পরিমাণ কমতে শুরু করল। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারে যে তাদের গ্রামে একটি মাছ খেকো পিশাচ বাস করে। পিশাচটি মাছ খেয়ে তাদের আতঙ্কিত করে তুলেছে এবং মাঝে মাঝে তাদের মাঝে অদৃশ্যভাবে আক্রমণ করছে। গ্রামের পুরনো মানুষরা জানায় এই ধরনের পিশাচের ইতিহাস বহু পুরনো। প্রতিদিন 2 থেকে 4 জন ছোট ছোট ছেলে মেয়েদেরও পাওয়া যাচ্ছে না সঠিক সময়ে। গ্রামবাসীরা বুঝতে পারল যে পুকুরের মাছগুলি রাতের অন্ধকারে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাছ ধরা, যা তাদের জীবিকার অন্যতম মাধ্যম ছিল, তা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং একটা বৈঠক ডাকল। গ্রাম প্রধানের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল যে কোনো বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় আচার করে সমস্যার সমাধান করা উচিত। তাদের মধ্যে একজন বুড়ো পণ্ডিত, যিনি গ্রামের আধ্যাত্মিক গুরু ছিলেন, বিষয়টি তদন্ত করতে সম্মত হলেন। পণ্ডিত জানতেন যে এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হলে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন। তিনি পুকুরের আশেপাশে পুজো ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে অশুভ আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে পণ্ডিত পুকুরের কাছাকাছি পৌঁছালেন। পুকুরের চারপাশে পীড়া এবং অস্বাভাবিক শব্দ শুনে তিনি বুঝতে পারলেন যে পিশাচ জিনটি পুকুরের পানির মধ্যে এক ধরনের শক্তি সৃষ্টি করেছে। পণ্ডিত মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং এক বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, যা পিশাচ জিনকে সন্ত্রস্ত করে দিতে পারে। কিন্তু পিশাচ জিনও সহজে হার মানতে প্রস্তুত ছিল না। পিশাচ জিনটি পণ্ডিতের মন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছিল এবং পণ্ডিতের আশেপাশে অন্ধকার ছড়িয়ে দিতে লাগল। পণ্ডিত তার শক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যান। গ্রামের অন্যান্য লোকেরা পণ্ডিতের সাহসিকতা দেখে ভীত হলেও তাদের আশা ছিল যে পণ্ডিত শীঘ্রই সমস্যার সমাধান করবেন। পণ্ডিত তার মন্ত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পিশাচ জিনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে থাকেন। ধীরে ধীরে পিশাচ জিনের শক্তি কমতে শুরু করে। রাতের অন্ধকার কাটিয়ে পণ্ডিত তার আধ্যাত্মিক শক্তি দিয়ে পিশাচ জিনকে প্রেরণ করেন। অবশেষে পিশাচ জিনের দখল থেকে মুক্তি পায় পুকুর এবং মাছেরা আবার ফিরে আসে। জন পিশাচের রহস্য সমাধানের চেষ্টা করেন। সে জানতে পারে যে পিশাচটি আসলে একটি প্রাচীন জিনের অধীনস্থ। জিনের মন্দ আত্মা একটি পুরনো কুঠি থেকে মুক্তি পেয়ে গ্রামে আসছে। জন এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে এই জিনকে দমন করার পরিকল্পনা করে। জন ও গ্রামবাসীরা জিনের বাসস্থানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে জিনের শক্তি খুবই ভয়ঙ্কর এবং তার দখলে গ্রামবাসীদের জীবন বিপন্ন। জন যখন গভীর জঙ্গলের ছবি তুলছিল, হঠাৎ করে একটি অস্বাভাবিক সুরের আওয়াজ তার কানে আসে। সে দেখতে পায় একটি অন্ধকার শ্যাডো তার ক্যামেরার লেন্সে ঢুকে যাচ্ছে। ভয় পেয়ে গিয়ে সে ক্যামেরার ছবি দেখতে শুরু করে। ছবিতে দেখা যায় একটি পিশাচের মুখের ছায়া, যা খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক। প্রথমে সে এটি ভুল বলে মনে করে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামের পরিবেশে জন নতুন গ্রামের সবুজ সৌন্দর্যে
জনকে মুগ্ধ করে। তাই জন নিজের ক্যামেরায় গ্রামের দেশের কিছু ছবি তোলে। ছবিগুলোতে কিছু অস্বাভাবিক ছবি ও শ্যাডো দেখা যায়, যা তিনি প্রথমে অবহেলা করেন। কিন্তু যখন ছবিগুলো প্রিন্ট করার পর ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, তিনি বুঝতে পারেন যে ছবিগুলোতে একটি অশরীরী অস্তিত্বের উপস্থিতি রয়েছে, যা কিনা চারপাশে পিশাচ আর ভূত থাকলেই সম্ভব। পরবর্তী দিন জন পুরনো জঙ্গলের দিকে ফিরে আসে। জন তার অনুভূতির ব্যাপারে সতর্ক হয়, কিন্তু জন নিজের প্রতি তার আগ্রহ অটুট রাখে। জঙ্গলে ঢুকতেই তারা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একটি ভয়ানক পিশাচের আকৃতি তাদের সামনে হাজির হয়, আর তার চোখের ভেতর ঘৃণা ও তীব্র ক্ষোভ ফুটে ওঠে। পিশাচটি তাদের উপর আক্রমণ শুরু করে এবং জন পালাতে বাধ্য হয়। জন বিষয়টি জানাতে শহরের স্থানীয় বিশেষজ্ঞদের কাছে যায়। তাদের মধ্যে একজন পণ্ডিত ডক্টর রায় তাকে জানান যে ছবিগুলো একটি প্রাচীন পিশাচের অস্তিত্বের প্রমাণ। পিশাচটি একসময় এখানে একটি পুরনো দুর্গে বসবাস করত এবং তার আত্মা আজও সেখানকার ধ্বংসাবশেষে বাস করছে। জন একটি পুরনো দুর্গের খোঁজে বের হয়, যাতে তারা সত্যতা জানাতে পারে। পুরনো দুর্গে পৌঁছানোর পর জন দ্রুত বুঝতে পারে যে দুর্গের ভেতর একটি ভয়াবহ অশরীরী শক্তি রয়েছে। পিশাচের প্রভাব তাদের মনের ওপর প্রবল প্রভাব ফেলতে থাকে, আর তারা একে একে বিভ্রান্ত হতে শুরু করে। জন এখন দুঃস্বপ্নের মধ্যে বন্দী হয়ে পড়ে এবং তাদের বোঝা উচিত কিভাবে তারা এই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবে। শেষ পর্যন্ত জন একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়, যা তাদের পিশাচের রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। তারা জানতে পারে যে পিশাচটি একসময় একটি অবিচারের শিকার হয়েছিল এবং তার আত্মা শান্তি না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। জন পিশাচের আত্মার শান্তি নিশ্চিত করতে একটি চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করে। হঠাৎ জনের মনে পড়ল, পিশাচ বা ভূত প্রেতের মতো অশুভ শক্তি থেকে মুক্তি পেতে অনেক লোক পণ্ডিত বা বিশেষজ্ঞদের সাহায্য নেন। এই ধরনের সমস্যার সমাধান সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক পদ্ধতির মাধ্যমে করা হয়। পণ্ডিতরা সাধারণত ধর্মীয় পূজা, আচার বা অনুষ্ঠান করার পরামর্শ দেন। এগুলির মধ্যে রয়েছে যজ্ঞ, হোম বা শুদ্ধি কীর্তন। বিশেষ মন্ত্র বা শ্লোক পাঠ করার মাধ্যমে পিশাচের প্রভাব কমানোর চেষ্টা করা হয়। সাধারণত এই মন্ত্রগুলো পণ্ডিতের দ্বারা নির্ধারিত হয়। পুরাণ, বেদ বা শাস্ত্র পাঠ করা হতে পারে পিশাচের প্রভাব কাটানোর জন্য একটি উপায়। কিছু ক্ষেত্রে তন্ত্র বা বিশেষ আধ্যাত্মিক পদ্ধতি ব্যবহার করা হতে পারে। পণ্ডিতরা বাড়ি বা স্থান শুদ্ধিকরণের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেমন ধূপ, দাওয়াত বা অন্যান্য ধর্মীয় উপকরণ ব্যবহার করে। অনেক সময় ধর্মীয় জায়গা যেমন মন্দিরে গিয়ে বিশেষ আচার বা পুজো করা হয়। সব মিলিয়ে জন একজন পণ্ডিতের কাছে যাবে বলে সিদ্ধান্ত নিল। তার সঙ্গে ছিল একটি ছোট ব্যাগ, যাতে কিছু খাবার ও একটি পুরনো বই ছিল। সে আশাবাদী ছিল যে পণ্ডিতের পরামর্শে গ্রামের মানুষের জীবন পরিবর্তিত হবে। রাস্তায় যেতে যেতে জন বেশ চিন্তায় ছিল, কিন্তু তার মুখে এক ধরনের উৎসাহ ছিল। যখন জন রাস্তায় চলছিল, তখন সে দেখতে পেল যে রাস্তায় একটি অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিছু দূরে সে একটি রহস্যময় অন্ধকার ছায়া দেখতে পেল। প্রথমে জন মনে করেছিল এটি হয়তো কোনো গাছের ছায়া বা মেঘের ধ্বংসাত্মক প্রভাব, কিন্তু যত কাছে এগিয়ে গেল ততই জন বুঝতে পারল যে এটি একটি পিশাচ, যেটি তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। পিশাচটি ছিল এক ধরনের অদ্ভুত জীব, যার চেহারা ভয়ঙ্কর এবং যার অশুভ উদ্দেশ্য স্পষ্ট। জনের দৃষ্টি আকর্ষণ করে পিশাচটি বলল, তুমি পণ্ডিতের কাছে যাওয়ার চেষ্টা করছো, আমি তোমার পথ বন্ধ করে দেব। জন প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল যে সে ভয়কে পরাস্ত করবে। পিশাচটি হঠাৎ করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার চারপাশে অন্ধকার ছড়িয়ে দিল। জন একটি আত্মবিশ্বাসী মনোভাব ধরে রেখে নিজের সাহসিকতা দেখানোর চেষ্টা করল। সে মনে মনে ভাবল,
যতই কঠিন হোক না কেন আমি আমার লক্ষ্যে পৌঁছাব। জন পিশাচের আক্রমণের মুখে সাহসের সাথে প্রতিরোধ করে তুলল। তার সাথে কিছু ছোট্ট প্রার্থনা ও ধ্যানে সে পিশাচের ভয়ঙ্কর শক্তিকে শিথিল করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই পিশাচটি বেশ ক্লান্ত হয়ে পড়ল এবং তার শক্তি কমে যেতে লাগল। অবশেষে পিশাচটি হার মেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। জন তখনও পণ্ডিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার হৃদয়ে এখন শুধু আশার আলো ছিল। পণ্ডিতের বাড়িতে পৌঁছে সে পণ্ডিতের কাছে সমস্ত ঘটনা বলল এবং তার সমস্যার সমাধান চাইল। পণ্ডিত জনের সাহস এবং আত্মবিশ্বাস দেখে প্রশংসা করলেন এবং তাকে তার সমস্যার সমাধান দিলেন। পণ্ডিত মশাইও শুরু করে দিল তার কাজ, যে কিভাবে এই পিশাচ মাছ খেকো জিনকে জব্দ করা যায় এবং তার অশুভ শক্তি থেকে গ্রামের অসহায় মানুষদেরকে বাঁচানো যায়। পণ্ডিত ঠিক করল সে তাদের গ্রামে গিয়ে কিছুদিন থাকবে এবং নিজ চোখে সব দেখবে। জন ও চিতাপুর গ্রামবাসীরা মিলে পণ্ডিতকে থাকার একটা বাড়ি ঠিক করে দিল। তার নাম ছিল পণ্ডিত শ্যামসুন্দর, যিনি ছিলেন জ্ঞান ও বিজ্ঞানের আধার। গ্রামবাসীরা পণ্ডিতের ওপর অগাধ বিশ্বাস রাখত এবং কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে তাকেই সমাধান জানাতে আসতেন। পণ্ডিতের ধর্মীয় ক্ষমতা এবং জ্ঞান অভিজ্ঞতা গ্রামবাসীদের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছিল। কিন্তু একদিন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা গ্রামবাসীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। এদিন পণ্ডিত শ্যামসুন্দর তার গৃহের প্রণালী প্রণয়ন করেছিলেন। তার গবেষণা ও উপাসনা চলছিল নিবিষ্ট মনোযোগে। ঠিক তখনই পণ্ডিতের বাড়ির বাইরে এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। গ্রামের বাইরে পুরনো একটি পুরাকীর্তির ধ্বংসাবশেষে একটি অদৃশ্য শক্তি আছড়ে পড়ে। এই শক্তি ছিল পিশাচ জিন, এক ধরনের অশুভ আত্মা, যা সাধারণত গভীর অন্ধকারে বসবাস করে এবং মানুষদের মন ও আত্মাকে বিভ্রান্ত করে। পিশাচ জিনটি দীর্ঘদিন ধরে পণ্ডিতের সম্পর্কে রিজাল্ট করছিল। সে বিশ্বাস করেছিল যে পণ্ডিতের জ্ঞান ও ধর্মীয় শক্তি তার অবস্থা পরিবর্তন করতে পারে। তাই পিশাচ জিনটি সিদ্ধান্ত নিয়েছিল পণ্ডিতকে বাধার সম্মুখীন করতে। রাত গভীর হওয়ার পর পিশাচ জিনটি একটি অদৃশ্য আক্রমণ শুরু করে। পণ্ডিত শ্যামসুন্দর তার সাধনার মধ্যে নিমগ্ন ছিলেন। হঠাৎ করে তার চারপাশে এক অদ্ভুত শীতলতা অনুভব করেন। বাতাসে অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হতে শুরু করে এবং ঘরটি অন্ধকারে ঢেকে যায়। পণ্ডিতের চোখের সামনে এক রহস্যময় অন্ধকারের ছায়া দৃশ্যমান হয়ে ওঠে। এটি ছিল পিশাচ জিনের আক্রমণ। পিশাচ জিনটি পণ্ডিতের মনে অশান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। সে নানা বিভ্রান্তিকর চিত্র ও শব্দ তৈরি করেছিল, যাতে পণ্ডিতের মনোযোগ বিচলিত হয়ে যায়। পণ্ডিত প্রথমে বিভ্রান্ত হলেও তিনি তার ধ্যান ও শান্তির ওপর বিশ্বাস রেখে নির্ভীকভাবে পরিস্থিতির মোকাবেলা করতে থাকলেন। পণ্ডিত জানতেন যে পিশাচ জিনের শক্তি অস্থায়ী এবং তার ব্যক্তিগত শক্তি ও ধর্মীয় জ্ঞান তার সাহায্যে আসবে। পণ্ডিত শ্যামসুন্দর তার অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে পিশাচ জিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি মন্ত্র উচ্চারণ শুরু করেন এবং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক পদ্ধতি প্রয়োগ করতে থাকেন। পণ্ডিতের সম্মুখে পিশাচ জিনের শক্তি দুর্বল হতে থাকে এবং অন্ধকারটা একটু একটু করে উজ্জ্বল হতে থাকে। পিশাচ জিনটি উপলব্ধি করে যে পণ্ডিতের শক্তি ও ধর্মীয় জ্ঞান তার থেকে বেশি শক্তিশালী। সে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ধীরে ধীরে পণ্ডিতের ঘর থেকে চলে যায়। পণ্ডিতের শান্তির অবস্থায় ফিরে আসা দেখে সে ধীরে ধীরে তার সাধনার দিকে ফিরে যেতে শুরু করেন। পরের দিন সকালে গ্রামবাসীরা পণ্ডিতের ঘরের দিকে আসতে থাকে এবং তারা জানতে পারে যে পণ্ডিতের প্রতি পিশাচ জিনের আক্রমণ ঘটেছে। কিন্তু পণ্ডিত তাদের আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং ওই অশুভ শক্তি তার কাছে অক্ষম। গ্রামবাসীরা পণ্ডিতের সাহস ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
পণ্ডিতের অভিজ্ঞতা তাকে আরো শক্তিশালী এবং বিশ্বাসী করে তুলেছিল। তিনি এই ঘটনা থেকে শিখেছিলেন যে কোনো অশুভ শক্তির মোকাবেলা করতে হলে দৃঢ় আত্মবিশ্বাস, ধার্মিকতা এবং অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন। গ্রামবাসীদের জন্য এটি একটি শিক্ষা ছিল যে তারা তাদের বিশ্বাস ও ধর্মীয় শক্তি দিয়ে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। পণ্ডিত শ্যামসুন্দর তার সাধনা ও শিক্ষা চালিয়ে গেলেন এবং গ্রামে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সহায়তা করলেন। পিশাচ জিনের আক্রমণের পর গ্রামবাসীরা পণ্ডিতের অভ্যন্তরীণ শক্তি ও সাহসের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে ওঠে এবং গ্রামে এক নতুন যুগের সূচনা ঘটে, যেখানে আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিন জন আর পণ্ডিত মশাই বসে পিশাচের সম্পর্কিত কথা বলতে থাকে। এই সময়ে পিশাচ জিন সেখানে হাজির হয় এবং বলে, আমি কেন পিশাচ জিন হয়েছি আজ তোমাদের বলবো। পিশাচটি ছিল এক সময়ের একজন মানুষ, যিনি জীবনে অনেক দুঃখ ও কষ্ট ভোগ করেছিলেন। তার জীবনের শেষ সময়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। কষ্ট ও অভাবের মধ্য দিয়ে তার জীবন কাটিয়ে তিনি একটি অদ্ভুত মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পর তার আত্মা পিশাচে পরিণত হয় এবং চিরকাল নিজের দুঃখের প্রতিশোধ নিতে প্রস্তুত থাকে। কিন্তু তার কষ্ট শুধুমাত্র মানুষদের ভয় দেখানো নয়, বরং তার নিজস্ব কষ্টের প্রেক্ষাপটও ছিল। গ্রামে পিশাচের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা সৃষ্টি করতে শুরু করে। রাতের অন্ধকারে পিশাচের হিংস্রতা এবং ভীতি গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। মাছের অভাব, পুকুরের পানির হ্রাস এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনা গ্রামবাসীদের মনে ভয় তৈরি করে। পণ্ডিত সবকিছু লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি শুধু অশুভ শক্তির কাজ নয়, বরং একটি বেদনাদায়ক আত্মার কাহিনী। এক রাতে পণ্ডিত পিশাচের উপস্থিতির জায়গায় যান। পিশাচের শক্তির উপস্থিতি ছিল স্পষ্ট, কিন্তু পণ্ডিত তার মনোযোগ হারাননি। পণ্ডিত শান্তভাবে পিশাচের সামনে দাঁড়িয়ে তার মনে সদাশয় ভাব রেখে বললেন, আমি জানি তোমার কষ্ট গভীর এবং তোমার দুঃখ অনেক। তুমি যদি প্রস্তুত হও তবে আমাকে তোমার কাহিনী বলতে দাও। তুমি কষ্টের সমাধান চাও তো প্রথমে তোমার কাহিনী আমাদের শোনাও। পিশাচ পণ্ডিতের কথা শুনে বিস্মিত হয়। সে অনেক দিন ধরে কষ্টের বোঝা বহন করছে এবং প্রথমবারের মতো তার কষ্টের গল্প শোনাতে প্রস্তুত হয়। পিশাচ পণ্ডিতকে বলতে শুরু করে, আমার নাম ছিল অশোক। আমি এক গ্রামের কৃষক ছিলাম। জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করতাম, কিন্তু অভাব ও দুঃখের অন্ত ছিল না। আমার পরিবারের প্রতি আমার গভীর প্রেম ছিল, কিন্তু একদিন একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমার সমস্ত কিছু হারিয়ে যায়। আমার ক্ষেত, পরিবারের সদস্য এবং সবকিছু এক ঝটকায় চলে যায়। আমি অভাবে পড়ে যাই এবং আমার শেষ সময়টি অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। মৃত্যুর পর আমার আত্মা শান্তি পায়নি এবং পিশাচের ভূত হয়ে রয়ে গেছি। আমি অবিরাম কষ্ট ভোগ করছি এবং আমাকে শান্তি দেওয়া হয়নি। আমার কষ্টের প্রতিশোধ নিয়ে আমি এভাবে মানুষের মাঝে ভীতির সঞ্চার করেছি, কিন্তু আমার কষ্টের আসল কারণ কেউ জানেনি। পিশাচের কথা শুনে পণ্ডিত গভীরভাবে চিন্তিত হয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন যে পিশাচের কষ্টের মূল কারণ ছিল তার অসম্পূর্ণ জীবন এবং মৃত্যুর পরের অশান্তি। পণ্ডিত পিশাচকে সান্ত্বনা দিতে শুরু করেন, তাকে শান্তি ও মুক্তির পথ দেখানোর প্রস্তাব দেন। পণ্ডিত বলেন, তোমার কষ্ট বোঝার জন্য এবং মুক্তির জন্য তোমাকে তোমার অতীত জীবনের পাপগুলি পরিশোধ করতে হবে। তুমি যদি সত্যিকারভাবে শান্তি চাও তবে তুমি তোমার পাপগুলো মেনে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন করতে হবে। আমি তোমাকে এই পথ দেখাতে সাহায্য করতে পারি। পিশাচ পণ্ডিতের কথা শুনে এক ধরনের আশার আলো দেখতে পায়। পণ্ডিত তার জন্য বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন, যেখানে পিশাচের আত্মার জন্য প্রার্থনা ও পুণ্য অর্জনের আচার করা হয়। গ্রামবাসীরা পণ্ডিতের নির্দেশনায় পিশাচের আত্মার জন্য প্রার্থনা করেন এবং তার কষ্টের শেষ হয়। পিশাচের আত্মা ধীরে ধীরে শান্তি লাভ করে এবং তাকে মুক্তি প্রদান করা হয়। গ্রামবাসীরা পণ্ডিতের এই সাহসিকতা ও দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
পণ্ডিতের কাজ ছিল কেবল সমস্যার সমাধান করা নয়, বরং কষ্টের গভীরে গিয়ে শান্তি প্রদান করা। এই ঘটনা গ্রামে একটি শিক্ষা হয়ে ওঠে। যে কোনো সমস্যার পেছনে কেবলমাত্র অশুভ শক্তি নয়, বরং একটি কষ্ট ভরা আত্মার কাহিনী থাকতে পারে। পণ্ডিতের সাহায্যে এবং সাহসিকতায় চিতাপুর গ্রামের শান্তি ফিরে আসে এবং গ্রামবাসীরা পুনরায় তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যায়। পিশাচের কাহিনী ছিল এক গভীর শিক্ষা, যা গ্রামবাসীদের মধ্যে সহানুভূতি এবং ধর্মীয় শক্তির গুরুত্বকে আরও দৃঢ় করে তোলে। গ্রামে পিশাচের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা সৃষ্টি করতে শুরু করে। রাতের অন্ধকারে পিশাচের হিংস্রতা এবং ভীতি গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। মাছের অভাব, পুকুরের পানির হ্রাস এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনা গ্রামবাসীদের মনে ভয় তৈরি করে। পণ্ডিত সবকিছু লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি শুধু অশুভ শক্তির কাজ নয়, বরং একটি বেদনাদায়ক আত্মার কাহিনী। এক রাতে পণ্ডিত পিশাচের উপস্থিতির জায়গায় যান। পিশাচের শক্তির উপস্থিতি ছিল স্পষ্ট, কিন্তু পণ্ডিত তার মনোযোগ হারাননি। পণ্ডিত শান্তভাবে পিশাচের সামনে দাঁড়িয়ে তার মনে সদাশয় ভাব রেখে বললেন, আমি জানি তোমার কষ্ট গভীর এবং তোমার দুঃখ অনেক। তুমি যদি প্রস্তুত হও তবে আমাকে তোমার কাহিনী বলতে দাও। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।